ইন্টারপ্রিটেশন অনুযায়ী যে যুক্তিটা তর্ক করার কোনো সুযোগ ওই নাই। পদের যোগ্য না। আচ্ছা না সেটা তো তাহলে মানে আপনি ডিভিশন যোগ্য বলছেন। আপিল ডিভিশনের অর্ডার ওনাদের ক্ষেত্রে প্রযোজ্য না। কেন প্রযোজ্য না একটু বলতে হ্যাঁ, পারেন? আপনি ওই সেন্টেন্সগুলি আচ্ছা মানে বাংলা করিয়া ভালোভাবে তর্জমা করেন তাইলেই পাবেন। আমি তর্জমা করেছি। আচ্ছা এখানে ভাই তর্জমা করার এখানে পরে- আপনাদের এখানেও যে মানে আমাদের যে ডিবেট করার কোনো সুযোগ নাই, আমরা আপনারা ই করতেছেন, আমরা প্রশ্নের উত্তর দেব। আমি গাজী আনোয়ার, আমি নির্বাচনে কাজ করি। আমার এখানে একটা স্পেসিফিক প্রশ্ন হলো যে 2023 সালে এখানে আপনাদের যে আইডিয়ারে 34, 35, 36 বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত যেটা হয়েছিল, এইটার যে এখানে ওই 23 সালের যে 34, 35, 36 যে তিনটা সাধারণ সভা একসাথে অনুষ্ঠিত হয়েছিল, সেই ইতে এখানে 4 জন স্পন্সর ডিরেক্টরকে অ্যাপ্রুভ করা হয়েছে এজিএমে। এখন একটা প্রশ্ন হলো যে এজিএমের যেটাকে স্পন্সর ডিরেক্টরকে দেওয়া হয়, অ্যাপ্রুভ করা হয়, এজিএম ছাড়া আপনার অন্যভাবে পাল্টানোর সুযোগ একমাত্র আদালত ছাড়া কোনো সুযোগ আছে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো যে ডক্টর মোশাররফ হোসেনের যে দুর্নীতি নিয়ে আমরা রিপোর্ট করেছি অনেক, তার 50 লক্ষ টাকার ঘুষ নেওয়া নিয়ে, এবং এই কারণে উনি অপসারিত হয়েছে এবং নিজের ডেটা লাইফ চেয়ারম্যান থাকা অবস্থায় ডেটা লাইফ শেয়ার নিতে। এখন আমার প্রশ্ন হলো যে 2023 সালে এখানে আইডিয়ার এখানে আপনাদের এই সমস্যা শেষ হওয়ার পরে আইডিয়ার এখানে ওনাদের যে অডিট রিপোর্টগুলো ওনারা সেখানে প্রত্যাহার করেছে। আমি আবার বলছি, আইডিয়ারে এসে ওনাদের অডিট রিপোর্টগুলো প্রত্যাহার করেছে, একনামিন সহ একাধিক কোম্পানি যেগুলো ইন্টারিম যে অডিট করা হয়েছিল, যে রিপোর্টকে প্রত্যাহার করা হয়েছে সেই রিপোর্ট এখানে আবার আনার কোনো সুযোগ আছে কিনা, নাম্বার 2। নাম্বার 3 হলো যে স্বর্ণযুগ ছিল সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সময়। এই সময়ে 2005 থেকে 2012 এই সময়ে 1 বছর পর থেকে আপনি সম্ভবত এমডি ছিলেন। এই সময়ে আচ্ছা এই 12 সাল পর্যন্ত এই সময় কিন্তু একটাও এজিএম হয়নি, ঠিক আছে? তা আমরা কিভাবে এটাকে স্বর্ণযুগ আখ্যায়িত করি? আমার 3টা কোশ্চেন স্পেসিফিক। ধন্যবাদ। সাংবাদিক ভাই, আপনার প্রশ্নটা খুবই সুন্দর লাগলো। আপনি তো জানেন যে মানুষ কখন কোনটা ছেড়ে যায়। শাহদৌলা তার সোনার কথা ফেলে নৌকা দিচ্ছে, মনে আছে আপনাদের? আচ্ছা, আমি কেন শেয়ার বিক্রি করলাম? আপনাদের অনেকেরই মনে আছে, মানুষের যাই না 2.5% শেয়ার না থাকলে জায়গা থাকতে পারবে না। আমি আপনি তো জানেন ব্যাপারটা। আমার ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে একটা চিঠি বেরিয়েছিল, লম্বা চিঠি। আমাকে তখন বলা হয়েছিল আপনি শেয়ারের কি বোঝেন? আমি সায়েন্সের লোক, আমি ক্যান্সার স্পেশালিস্ট। তখন আমি একটু দুঃখ পেলাম, আমার লেখাটা নিয়ে অনেক সাংবাদিক ভাই আমাকে প্রশ্ন করছেন। যাই হোক, ঘটনা ওইটাই, একটা পদে আছে, সেখান থেকে ছুঁড়ে চলে গেলে সেই দুঃখে আমি পরে শেয়ারগুলো বিক্রি করি। তখনই না, আমরা বিদেশে ছিলাম, তখন আসলাম এসে আমি বিক্রি করলাম। নাম্বার 1। আপনাকে আর একটা কথা বলতে চাই, আপনি যত বড় মহিরুহী হন, আপনার শিকড় কিন্তু মারে। স্পন্সর স্পন্সর, আপনি যে রিস্ক নিয়ে একটা কোম্পানিতে যোগ দিলেন, এটা আপনার মনের একটা বিশাল বিশাল চিন্তা। সবাই সবকিছু করতে পারে না। আমি যে ক্যান্সার হাসপাতাল করেছি বগুড়াতে, চৌরাঘাতে হাসপাতাল, আমি বলতে পারি যে খুবই কষ্টের মধ্যে আছে, কিন্তু আমি ছাড়ছি না। তো আপনি যদি বলেন এটা ছেড়ে দেন, আমাকে বলেছিল একজন যে আপনি ওটা বিক্রি করেন, তো আমি তো করবো না। তো এই জন্য আপনার প্রশ্নের উত্তর হলো, ডেটা লাইফ হলেও আমি শিকড়টা রেখে দিয়েছি। এই শিকড়টা যদি আপনাদের কোনো ক্ষতি হয়, আমার কোনো ক্ষতি নেই। আমি কি বলতে পারলাম? 100 or 1 makes no difference. Mother is mother, mother is mother. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করে 1 গ্লাস জল সাগরকে যদি পার হয়ে এসেছিলেন, আপনারা কি বলবেন সে বোকা? 1 গ্লাস জলের কি দাম আছে? আলহামদুলিল্লাহ, আপনারা শুনলেন আমার কথা। আমি কেন শেয়ার বিক্রি করলাম, আর্টিকেলে লিখলাম, সবকিছু বললাম, আমি বিকৃত হলাম, আমি প্রশ্নবিদ্ধ হলাম, কেন আমি সরকারের বিরুদ্ধে কথা বললাম।
আমি দুঃখে বললাম যে দরকারই না, চলে গেলাম। এই জন্য স্পন্সর ডাইরেক্টর ইজ স্পন্সর ডাইরেক্টর, কারণ তারা প্রথমে ডিসিশনটা নেয় যে আমি কেন যাচ্ছি, এটা স্বাভাবিক, তাই না? তো আলহামদুলিল্লাহ যে আপনার প্রশ্নটা খুব ভালো লেগেছে। আমারও মনে ছিল অনেক প্রশ্নটাই যে আমি কোনদিন সুযোগ পাবো কিনা, সেজন্য আমি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের চিঠিটা আনতে পারিনি, কিন্তু আমি ভালো লাগলো। থ্যাংক ইউ। স্যার আপনি স্পন্সর এটা খুবই ভালো খবর এবং স্পন্সরের সুবিধা কিন্তু